এখনো তো মনে হয় সেভাবে যুক্ত হয়নি সবাই। একটু অপেক্ষা করি আমরা ২-৩ মিনিট। অপেক্ষা করে দেখি কতজন যুক্ত হচ্ছেন।
আমার মনে হয় আমরা কথা শুরু করতে পারি, কারণ আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছি। আমাদের আজকের যে নির্ধারিত ক্লাস সেটা আমরা শুরু করি। যে কোনো একজন একটু গত ক্লাসে যে আলোচনাটা হয়েছিল সেটা একটু যদি সংক্ষিপ্তভাবে বলেন তাহলে সেই জায়গা থেকে কথা বলা শুরু করা যেতে পারে। যে কোনো একজন গত ক্লাসে যে আলোচনা হয়েছিল সেটা একটু সংক্ষেপে একটু বলেন। মোহাম্মদ জুয়েল কি বলবেন, না সাজিয়া ফ্রেন্ড বলবেন? ক্লাসে যে আলোচনাটা হয়েছিল যে কোনো একজন একটু সংক্ষেপে সেই আলোচনাটা একটু বলবেন। কারো কোনো কথা নেই? কেউ কি আছেন? এই যে যারা আছেন তারা যে কোনো একজন একটু কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। গত ক্লাসে যে আলোচনা হয়েছিল সেগুলো কি কিছু মনে আছে? সেটা একটু গত পরশুদিন যে আলোচনা করলাম সেটা একটু সংক্ষেপে যে কোনো একজন একটু বলেন। জি স্যার, বর্ণের যে সমস্যা হয়, বিভিন্ন একাধিক বর্ণ আছে একই রকম, এই আলোচনা হয়েছে এবং কিছু শব্দ আলোচনা হয়েছে, যেমন আহ্বান শব্দটা আহ্বান হবে না আহ্বান হবে, চিহ্ন শব্দটা চিহ্ন হবে না চিহ্ন হবে। আচ্ছা, ঠিক আছে। আমি এবং সেই জায়গা থেকে হ্যাঁ বলেন। আগের ক্লাসকে রিপিট করা। হ্যাঁ, ঠিক আছে। মানে আমি সেই জায়গা থেকেই কথা বলছি। মানে গত ক্লাসে আমি এর উচ্চারণ নিয়েও কথা বলেছিলাম, সেটা মিস করে গেছেন। গত ক্লাসে আমি এর উচ্চারণ যেটা এর আগের ক্লাসে হয়েছিল সেটার পাশাপাশি এ বর্ণটির উচ্চারণ নিয়ে কথা বলেছিলাম, যে এ বর্ণটির লিখিত রূপ একটি কিন্তু উচ্চারিত রূপ দুটি। এ কোথাও এ হিসেবে, এ কোথাও এ হিসেবে উচ্চারিত হয়ে থাকে। যেমন আমি বলেছিলাম যে মনোসিলেবল শব্দ, যেমন একাক্ষর যে শব্দগুলো আছে এগুলোতে আমাদের একটু মনোযোগী থাকতে হবে। যেমন আমরা কোথাও মন বলবো না। আমি যেমন গত ক্লাসে এটা মানে লিখে বলতে বলেছিলাম, আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। এটা আমরা কোথাও মনে মনে বলবো না, আমরা মনে মনে বলবো। হ্যাঁ, তারপরে যেমন বলেছিলাম বন, হ্যাঁ, ফরেস্ট, হ্যাঁ জঙ্গল, এই যে বন, এই বনের উচ্চারণটি কখনোই আমরা বন করব না। তারপর যেমন ধরেন এবং, এটাকে কোথাও আমরা এবং বলবো না, এটা এ হবে উচ্চারণটি। তাহলে এর উচ্চারণও আমাদেরকে সতর্ক থাকতে হবে। কিরকম? যাতে যেখানে এ বর্ণের উচ্চারণ এ সেখানে এ এর মতোই করতে হবে, আবার যেখানে এ বর্ণের উচ্চারণ এ সেখানে এ এর মতোই আমাকে করতে হবে। যেমন বলেছিলাম এক হবে কিন্তু একটি হবে না, উচ্চারণটি হবে একটি। হ্যাঁ, কিন্তু আবার এক হবে না, উচ্চারণ হবে এক। তাহলে এ বর্ণের উচ্চারণও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সে কথা বলেছিলাম। আজকের ক্লাসের শুরুতেও আমি আবারও মনে করিয়ে দিই, উচ্চারণ বিষয়টি শুধু সূত্র মুখস্থ করে হয় না। উচ্চারণ বা প্রমিত উচ্চারণের কথা যদি বলি, বা সুন্দর করে কথা বলার বিষয়টি যদি বলি, এটি একটি নিরন্তর চর্চার বিষয়। যে নিরন্তর আমাকে একটা চর্চার ভিতরে নিজেকে রাখতে হবে। এবং এর প্রধান ত্রুটি হিসেবে যদি আমরা বলতে চাই, তাহলে প্রথমত হচ্ছে আঞ্চলিক ভাষার দ্বারা প্রভাবিত হওয়া। আঞ্চলিক ভাষা নিয়মিত যারা বলেন তাদের এক ধরনের অ্যাকসেন্ট তৈরি হয়,
যেটি প্রমিত উচ্চারণে কথা বলতে গেলে কোনো না কোনোভাবে সেটি চলে আসে। হয়তো আপনার উচ্চারণ ঠিক আছে, কিন্তু কোথাও অ্যাকসেন্টে বোঝা যায় আপনি কোন অঞ্চলে বাস করেন। হ্যাঁ, যে চট্টগ্রাম অঞ্চলের মানুষ, যে মানুষটি প্রতিনিয়ত সবসময় আঞ্চলিক ভাষায়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে, সেই মানুষটি যখন প্রমিত উচ্চারণে কথা বলতে যান, সেই মানুষটির কথা বলাতে বোঝাই যায় মানুষটির বাড়ি চট্টগ্রামে। একইভাবে প্রতিটি অঞ্চলের মানুষের ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য। হ্যাঁ, সিলেট অঞ্চলের মানুষ যদি প্রতিনিয়ত আঞ্চলিক ভাষায় যিনি কথা বলেন, তিনি যদি হঠাৎ করে প্রমিত উচ্চারণে কথা বলেন, তখন কিন্তু বোঝা যায় মানুষটির বাড়ি সিলেট অঞ্চলে। এই যে বিষয়টি, এর দ্বারা আমি আসলে যেটি বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে আমাদেরকে নিয়মিত চর্চার ভেতরে থাকতে হবে। এটা হচ্ছে বেসিক বিষয়। এবং নিজের কানকে তৈরি করতে হবে, নিজের জিভকে তৈরি করতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত আপনাকে প্রমিত উচ্চারণে কোনো বিষয় শুনতে হবে, শুনে শুনে আপনার কানকে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আপনার কান যাতে বলে দেয় এখানে কোনো একটা ভুল হলো কিনা। আপনার মুখ থেকে যদি কোনো ভুল উচ্চারণ শব্দ বেরিয়ে যায়, তখন যাতে আপনার জিভ বলে এখানে কোথাও একটা ভুল হয়ে গেল। তাহলে এই ব্যাপারগুলোতে নিজেদেরকে সতর্ক থাকতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে এমনভাবে যাতে প্রতিনিয়ত ভালো প্রমিত উচ্চারণে, শুদ্ধ উচ্চারণে কথা শুনতে শুনতে আপনার কানটি তৈরি হয়ে ওঠে, আপনার জিভটি তৈরি হয়ে ওঠে। এভাবে নিজেকে তৈরি করা, এটা হচ্ছে বেসিক জায়গা। এখন ভালো বা প্রমিত উচ্চারণে কথা শোনা মানে শুধু সংবাদ পাঠ শোনা তা কিন্তু নয়। আমি বলেছি যার ভালো গান শোনার অভ্যাস থাকে, সে মানুষটিও কিন্তু সেই গান শোনার ভেতর দিয়ে প্রমিত উচ্চারণে তার কানকে তৈরি করে নেন। হ্যাঁ, তাহলে এই জায়গাটাও গুরুত্বপূর্ণ। তাহলে আমাদেরকে প্রথমত খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলোতে সাবধান থাকতে হবে আমাদের। পাশাপাশি যেটি করতে হবে, উচ্চারণ অভিধানের সাথে নিজেদের যোগাযোগ রাখতে হবে। বাংলা উচ্চারণ অভিধান আছে, সেই অভিধানের সাথে যোগাযোগ রাখতে হবে। এবং কিছু কিছু বর্ণ, যেমন অ বর্ণ, এ বর্ণ, স বর্ণ, এই বর্ণগুলোতে আলাদাভাবে খেয়াল রাখতে হবে যাতে এই বর্ণগুলোর উচ্চারণে ভুল হয়ে না যায়। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণ। এই অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণের উচ্চারণে প্রায়শই আমরা ভুল করে থাকি অনেকেই। হ্যাঁ, এটি যাতে আমরা সঠিকভাবে বলতে পারি। থাক যদি হয়ে যায় তাক, হ্যাঁ, তাহলে এটা ভুল হয়ে যাবে পুরোপুরি। ঠিক আছে, আমি কিছু টাং টুইস্টার বলেছিলাম, যেমন বলেছিলাম ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। হ্যাঁ, এটা দিয়েই শুরু করতে চাই। আমরা এই কথাটি একটু শুনবো সবার কাছে, তারপর আরেকটি বিষয়ে যাব। শামসুদ্দিন সুমন, আপনি একটু শুরু করবেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি, এই বাক্যটি বলবেন। শামসুদ্দিন সুমন, শুনছেন আপনি আমাকে? জি স্যার, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঝমঝম বৃষ্টি একই অনাথ সৃষ্টি। আবার ঝমঝম বৃষ্টি একই অনাথ সৃষ্টি। ঠিক আছে, নাসরিন সুলতানা বলবেন। জমজম বৃষ্টি একই অনা সৃষ্টি। নাসরিন, উচ্চারণে সমস্যা রয়ে গেছে, ঝমঝম উচ্চারণটা ঠিক হচ্ছে না, সেটা অল্প প্রাণের দিকে চলে যাচ্ছে। অর্থাৎ আমরা শুনতে পাচ্ছি জমজম বৃষ্টি একই অনা সৃষ্টি। জমজম বৃষ্টি একই অনা সৃষ্টি। আপনি শুনুন, আপনি যেটা বলছেন সেটা ভুল হচ্ছে। আপনাকে বলতে হবে ঝমঝম বৃষ্টি। আপনি পুরো লাইন বলবার দরকার নেই, শুধু বলেন ঝমঝম বৃষ্টি।
ঝম ঝম বৃষ্টি ঝমঝম বৃষ্টি। ঝম বলতে পারছি আচ্ছা, বাড়িতে প্র্যাকটিস করতে হবে আরো বেশি। বিলকিস আক্তার বলবেন। ঝম ঝম বৃষ্টি একই অনার সৃষ্টি। আবার বলবেন। ঝম ঝম বৃষ্টি একই অনার সৃষ্টি। সাজিয়া আফরিন বলবেন। ঝমঝম বৃষ্টি একি অনা সৃষ্টি। আবার বলবেন। ঝমঝম বৃষ্টি একি অনা সৃষ্টি। আরো ক্লিয়ার করতে হবে, মানে একটু স্বতঃস্ফূর্তভাবে সহজভাবে আসছে না। হ্যাঁ, ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। জি স্যার। ঠিক আছে, মোহাম্মদ জুয়েল। ধন্যবাদ স্যার। ঝমঝম বৃষ্টি একই অনার সৃষ্টি। ঠিক আছে, ঝমঝম বৃষ্টি একই অনার সৃষ্টি। গুড। তাজনিম জাহান। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঠিক আছে, শিমু সরকার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। গুড গুড। ঐশী। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আবার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। ঐশীর যেটা হচ্ছে ঝমঝম ঠিক আছে, কিন্তু এই যে বৃষ্টি বলছেন, সৃষ্টি বল, এটা ভুল হচ্ছে। না স্যার, আমি এই মাত্র ক্লাসে জয়েন করলাম, আমি আগের ক্লাসগুলো করিনি। আমি আচ্ছা। করোনায় আক্রান্ত ছিলাম। আমার ওহো, গলাটা এখন কেমন আছেন? নেগেটিভ এসছে? টেস্ট করা হয়নি, এক আচ্ছা, মাস কতদিন হয়নি। হল? ও তাহলে আর এতদিন নেই, এমনি কোনো আমি একটু কাশি বেশি অসুস্থ জ্বর কিছু ছিলাম তো নেই? যাক, ঠিক আছে। না, আমি যেটা আপনার ভুল ছিল সেটা ধরিয়ে দিই। সেটা হচ্ছে আপনি বলছেন বৃষ্টি, এটা বৃষ্টি হবে না, এটা হবে বৃষ্টি। বৃষ্টি। হ্যাঁ, আর ওটা সৃষ্টি হবে না, ওটা হবে সৃষ্টি। সৃষ্টি। হ্যাঁ, আবার বলেন ঝমঝম বৃষ্টি। ঝমঝম বৃষ্টি। বৃষ্টি ক্লিয়ার করেন। বৃষ্টি। হ্যাঁ, একই অনা সৃষ্টি। একই অনা সৃষ্টি। আবার বলবেন ঝমঝম বৃষ্টি। ঝমঝম বৃষ্টি। না, বৃষ্টি চলে যাচ্ছে। বৃষ্টি। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। হ্যাঁ, বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে, দীর্ঘদিনের অভ্যাস যেহেতু, হ্যাঁ, বারবার চলে আসতেই পারে। আমি আগের ক্লাসগুলো করিনি, এই মাত্র ক্লাসে জয়েন করলাম, জয়েন করে এটা শুনলাম। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। শ্রাবন্তী বলেন। শ্রাবন্তী, হ্যাঁ বলেন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। আরেকবার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। গুড গুড, ঠিক আছে। ফাজিলা খাতুন। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। গুড। আবার। ঝমঝম বৃষ্টি একই অনা সৃষ্টি। গুড, ঠিক আছে। মানে এখানে আমরা দুটো বিষয় খেয়াল করছি। একটা হচ্ছে স এর উচ্চারণটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে বৃষ্টি, আমি অনেকবারই বলেছি কথাগুলো, সেটা হচ্ছে আমরা বৃষ্টি বলবো না, আমরা বলবো বৃষ্টি। আমরা সৃষ্টি বলবো না, আমরা বলবো সৃষ্টি। আমরা দৃষ্টি বলবো না, আমরা বলবো দৃষ্টি। বোঝা গেল? আমরা কষ্ট বলবো না, আমরা বলবো কষ্ট। আমরা অনুষ্ঠান বলবো না, আমরা বলবো অনুষ্ঠান। অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম স, বাংলা বর্ণমালায় 3টি স আছে। এই 3টি স এর মূলত উচ্চারণ হচ্ছে SH। যেমন আপনি যখন দন্ত স দিয়ে লিখেন সবুজ, উচ্চারণটা কি সবুজ করেন? নিশ্চয়ই না। কি করেন? সবুজ, SH উচ্চারণ করেন। যখন আপনি তালব্য স দিয়ে লিখেন শরীর, তখন কি শরীর বলেন? না, তখনও আপনি উচ্চারণ করেন SH, অর্থাৎ শরীর।
আবার যখন সার লেখেন বা বলেন তখন কি বলেন? এসএইচ। তাহলে আমরা দেখি মূলত বর্ণমালায় 3টি স যদিও আছে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রায়শই এই 3টি বর্ণের উচ্চারণ করে থাকি এসএইচ রূপে। কিন্তু তাই বলে কি কোথাও এস উচ্চারণ করি না? করি। কোথাও কোথাও করি। কোথায় করি? কোনো কোনো বর্ণ যখন যুক্ত হয়, কোনো কোনো বর্ণের সাথে যখন এই স যুক্ত হয়, তখন সেই স এর উচ্চারণ কোথাও কোথাও এস এর মতো হয়ে যায়। যেমন দেখেন, যদিও আমরা বলছি শরীর, কিন্তু আবার বলছি শ্রান্ত। শ্রান্ততে আমরা কিন্তু এসএইচ বলছি না, আমরা বলছি এস। আবার আমরা বলছি শ্রদ্ধা, এখানেও আমরা তালব্য স এর উচ্চারণ এস করছি, অর্থাৎ শ্রদ্ধা। আমরা শ্রদ্ধা বলি না, আমরা বলি শ্রদ্ধা। একইভাবে দন্ত স আমরা সবুজ বলছি, অর্থাৎ এসএইচ বলছি সবুজ বলবার সময়, কিন্তু আবার সৃষ্টি বলবার সময় দেখেন প্রথমটি এস বলছি শ্রী, শেষটি আবার বলছি এসএইচ সৃষ্টি। কষ্ট, কষ্টতে আমরা এসএইচ বলছি। অনুষ্ঠান, অনুষ্ঠানে আমরা এসএইচ বলছি, কিন্তু স্রষ্টা, স্রষ্টাতে আমরা এস বলছি প্রথমটা, দ্বিতীয়টা এসএইচ স্রষ্টা। সৃষ্টি, সৃজন। স্রোত। বোঝা গেল? তাহলে মূলত স এর 3টি স এর উচ্চারণ হচ্ছে এসএইচ, কিন্তু কোনো কোনো বর্ণ এর সাথে যুক্ত হয়ে কি হয়? এই স এর উচ্চারণ সাধারণত কখনো কখনো কি হয়? এস এর দিকে ধাবিত হয়। বোঝা গেল? তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা কোথাও কষ্ট বলবো না, আমরা বলবো কষ্ট। আমরা কোথাও অনুষ্ঠান বলবো না, আমরা বলবো অনুষ্ঠান। আমরা কোথাও কি বলবো না বলেন? এতক্ষণ বলেছি নষ্ট বলবো না, বলবো নষ্ট। ঠিক আছে? আমরা কোথাও বৃষ্টি বলবো না, আমরা বলবো বৃষ্টি। তাহলে এই জায়গাগুলো, হ্যাঁ বৃষ্টি বলবো, কোথাও বৃষ্টি বলবো না, মিষ্টি বলবো না। অনেকে মিষ্টিও বলি আমরা, কিন্তু উচ্চারণটি মিষ্টি না, মিষ্টি। এসএইচ মিশ, মিষ্টি। কষ্ট, কস না কষ, কষ্ট। নস না নস, নষ্ট। দৃশ, দৃষ্টি, দৃষ্টি না। সৃষ্টি না সৃষ্টি, সৃষ। এসএইচ। ক্লিয়ার সবাই? একটু আমরা জেনে নিই কোথায় কোথায় আমরা এস বলবো। ত, থ, ন, র, ল যখন স এর সাথে যুক্ত হবে তখন কি হবে? স এর উচ্চারণ এস এর দিকে ধাবিত হবে। লিখে নিতে পারেন ত, থ, ন, র, ল। ত, থ, ন, র, ল যখন যুক্ত হবে তখন স এর উচ্চারণ এস এর দিকে ধাবিত হবে। যেমন যেমন দেখেন রাস্তা, স এর সাথে যখন ত যুক্ত হয়েছে তখন কি হচ্ছে? রাস্তা বলি না আমরা, আমরা বলি রাস্তা। তারপর দেখেন থ, স্থানীয়, আমরা স্থানীয় বলি না, স্থান বলি। স্থান বলি না, আমরা বলি স্থান, স্থানীয়। তাহলে ত, থ, ন, দেখেন আমরা বলি স্নান, আমরা স্নান বলি না, কি বলি? স্নান। কেন বলি? স এর সাথে ন যুক্ত হয়েছে, তাই আমরা বলি স্নান। তারপর যেমন দেখেন র, ত, থ, ন গেল র,
র যখন যুক্ত হয় তখন কি হয়? উদাহরণ কেউ বলতে পারবেন? জি স্যার। বলেন। কোন বর্ণের উদাহরণ জানতে চেয়েছেন স্যার? শ্রীমতী। আবার বলেন। শ্রীমতী। শ্রীমতী, গুড গুড। শ্রীমতী, শ্রীমতীতে আমরা কেন শ্রীমতী বলছি? কারণ এখানে তালব্য শ এর সাথে র যুক্ত হয়েছে। আমরা শুরুতে বলেছিলাম শ্রেয়া, অবশ্যই হবে শ্রেয়া। কেন শ্রেয়া বলছি? শ এর সাথে র যুক্ত হয়েছে। শ্রাবন্তী স্যার। শ্রাবন্তী, হ্যাঁ। কেন শ্রাবন্তী শ্রাবন্তী হলো না? কারণ শ এর সাথে র যুক্ত হয়েছে। শ্রদ্ধা, শ এর সাথে র যুক্ত হয়েছে, তাই তো? না হলে শ্রদ্ধা হতো। আমরা শুরুতে বলেছিলাম ত থ ন র ল, শ্রদ্ধা। হ্যাঁ, ত থ ন র ল যখন যুক্ত হবে শ এর সাথে, তখন শ এর উচ্চারণ এস এর দিকে ধাবিত হবে, তখন আর এসএইচ থাকবে না। ত এর উদাহরণ আমরা দেখেছি রাস্তা, থ এর উদাহরণ আমরা দেখেছি স্থানীয় স্থান, নয়ের উদাহরণ আমরা দেখেছি স্নান, আবার রয়ের অনেকগুলো উদাহরণ আমরা পেলাম। হ্যাঁ, যেমন শ্রাবন্তী বললেন, শ্রেয়া বললেন, আমি যেমন বললাম শ্রদ্ধা, হ্যাঁ, শ্রীমতী বললেন একজন। একইভাবে সৃজন, শ্রবণ, এরকম আরো অনেক উদাহরণ আমরা পাবো, তাই না? স্রষ্টা, আমরা স্রষ্টা বলি না, আমরা কি বলি? না, এখানে হ্যাঁ স্রষ্টা, এখানে স্রষ্টা বলি না, আমরা কি বলি? স্রষ্টা। তাহলে হ্যাঁ, তাহলে আমরা দেখছি শ এর সাথে যখন র যুক্ত হয় তখন শ এর উচ্চারণ প্রবণতা এসএইচ এর বদলে এস এর দিকে চলে যায়। বোঝা গেল বিষয়টি? এবার ত থ ন র ল, ল হলে কি হবে? অশ্লীল। আমরা হ্যাঁ স্লোগান, গুড। অশ্লীল কেন বললাম? আমরা যদিও জানি আমরা বলার সময় অনেকে অশ্লীল বলি না, কিন্তু এটা প্রচলিত শুদ্ধ হিসেবে যদিও আমরা মেনে নিয়েছি, কিন্তু ব্যাকরণগতভাবে এই শব্দের উচ্চারণ হচ্ছে অশ্লীল। তারপর এখন একজন বললেন স্লোগান। তাহলে ত থ ন র ল এগুলো যখন শ এর সাথে যুক্ত হয় তখন আমরা ধরে নেব এই শ এর উচ্চারণটি এস হবে, এসএইচ হবে না। এর বাইরেও প ফ যখন শব্দের শুরুতে শ এর সাথে যুক্ত থাকে তখন কি হয় দেখেন তো? তখন এস রূপে উচ্চারিত হয়। প ফ, দেখেন স্পষ্ট, স্পর্ধা, স্ফুরণ। কিন্তু এই প ফ যখন শব্দের মধ্যে বা শেষে চলে আসে, শেষে এসে যখন শ এর সাথে যুক্ত হয় তখন কি হয় দেখেন? আস্ফালন, আস্ফালন হয় না, আস্ফালন হয়। তাহলে খেয়াল রাখবেন প ফ যখন শব্দের শুরুতে শ এর সাথে যুক্ত হয় তখন উচ্চারণ প্রবণতা এস এর দিকে থাকে, কিন্তু প ফ যখন শব্দের মধ্যে বা শেষে শ এর সাথে যুক্ত হয় তখন উচ্চারণ প্রবণতাটা কিসের দিকে চলে যায়? এসএইচ এর দিকে চলে যায়। বোঝা গেল? তাহলে শ এর উচ্চারণটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোথাও যাতে কি না করি, শ এর উচ্চারণে ভুল না করি। এই কষ্ট, নষ্ট, বৃষ্টি, সৃষ্টি, কৃষ্টি, অনুষ্ঠান, মিষ্টি এগুলো যাতে কখনোই না বলি। এগুলো খুব শ্রুতিকটু মনে হয়। এভাবে কেউ যখন বৃষ্টি বলে, সৃষ্টি বলে, মিষ্টি বলে, কষ্ট বলে, নষ্ট বলে, অনুষ্ঠান বলে, এটা খুব সিলি মিস্টেক হিসেবে ধরা হয়। তাহলে এই ভুলগুলো যাতে আমরা না করি সেই চেষ্টাটাই আমরা রাখব। একই সাথে বলতে চাই
আমাদের বলবার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। শুধু আমি একদম শুরু থেকেই বলেছি, শুধু উচ্চারণ ঠিক করে বলাটাই শেষ কথা নয়, এর সাথে অনেকগুলো বিষয় যুক্ত থাকে। যেমন প্রমিত উচ্চারণের পাশাপাশি স্পষ্ট উচ্চারণ। শুধু উচ্চারণ প্রমিত হলেই হলো না, স্পষ্ট উচ্চারণে কথা বলতে হবে। আমার প্রত্যেকটা শব্দ শ্রোতা বা দর্শক যাতে ঠিকভাবে শুনতে পায়, শ্রোতার কর্ণগোচর হওয়ার মতো উচ্চারণ হতে হবে। আমার ভয়েস প্রজেকশন লেভেল যাতে ঠিক থাকে, আমার বলাটাতে আবেগ থাকতে হবে, আবেগপূর্ণ উচ্চারণ হতে হবে। হ্যাঁ, একটা আনন্দের সংবাদ আমার বলাতে সে আনন্দর প্রকাশটা যেন থাকে। একটা কষ্টের দুঃখের সংবাদ, সেই কথাটি বলবার সময় আমার প্রকাশে যাতে সেই কষ্টটা যে শুনছে সে অনুভব করতে পারে। তাহলে আবেগটাও এখানে জরুরি। আবার কি জরুরি? আবার জরুরি হচ্ছে সেই আবেগের নিয়ন্ত্রণটা জরুরি। এখন একটা আনন্দের সংবাদ আমি কতটুকু আনন্দ নিয়ে বলবো, একটা দুঃখ বা কষ্টের সংবাদ কতটুকু দুঃখ প্রকাশ আমি করব, এটারও একটা নিয়ন্ত্রণের জায়গা আছে। একটা প্রতিবাদের কথা আমি এমন চিৎকার জুড়ে বললাম, সেটা তখন আর পারফরমেন্স থাকবে না। যদি আমি একটা পারফরমেন্সের জায়গায় যাই, আমি যদি খুব নিজেকে উপস্থাপন করি একজন সুন্দর মানুষ হিসেবে, সুন্দরভাবে কথা বলতে চাই, তাহলে আমার প্রত্যেকটা প্রজেকশনে একটা নিয়ন্ত্রণ থাকবে। সেই নিয়ন্ত্রণ যাতে আমি হারিয়ে না ফেলি। সেই জায়গায় আবেগের বাড়াবাড়ি যাতে হয়ে না যায়। আবেগ থাকবে কিন্তু সেটা নিয়ন্ত্রিত থাকবে। এবং আরো বলেছি সহজ থাকতে হবে, সাবলীল থাকতে হবে, অকৃত্রিম প্রকাশ হতে হবে। সহজ, সাবলীল এবং অকৃত্রিম উপস্থাপন হতে হবে। হ্যাঁ, এবং আমি যা বলছি তা যাতে শ্রোতা বা দর্শকের কাছে মিনিংফুল হয়ে ওঠে, অর্থপূর্ণ হয়ে ওঠে। আমার কথাতে শ্রোতা বা দর্শক যাতে ছবিটা পায়, অর্থাৎ আমার বলাটা যাতে যন্ত্রের বা রোবটের মতো বলা না হয়, সেই বলার মধ্যে অর্থটা যাতে পরিপূর্ণভাবে প্রকাশ পায়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে কোনো কথার মধ্যে সঠিক শব্দটি খুঁজে বের করে সেটাকে এমফেসিস করতে হবে, সেটাকে স্ট্রেস করতে হবে। যেমন আমি আগের ক্লাসেও আগে ব্যাচে বলেছি, এই ব্যাচে বলেছি কিনা আমার মনে নেই। যেমন একটা খুব সাধারণ কথা আমি যদি এভাবে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? এরকম একটা সুন্দর কথা। এখন যখন এই কথা কিন্তু অনেক অর্থ মিন করতে পারে। কিরকম? যেমন আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, এটার অর্থটা একরকম। আবার যদি বলি আমি তোমাকে ভালোবাসি, সেটার অর্থটা একটা। আবার আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে দেখেন যখন আমি বলছি আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ যে কেউই বুঝবে যে এই বলার মধ্যে আমি বোঝাতে চাইছি যে আমি তোমাকে ভালোবাসছি, অর্থাৎ আমিটা এখানে মুখ্য। অর্থাৎ আমিকে আমি প্রকাশ করতে চাইছি, এক্সপোজ করতে চাইছি, তুলে ধরতে চাইছি। অর্থাৎ এই কথাতে কে আসলে ভালোবাসছে সেটা মুখ্য। আবার যখন বলবো আমি তোমাকে ভালোবাসি, তখন আসলে ভালোবাসছি না আমি বাসছি ইম্পর্টেন্ট না, কাকে বাসা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। আবার যখন বলবো আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ এখানে আমি তুমিটা বিষয় না, এখানে বিষয় হচ্ছে আমি তোমাকে কি ঘৃণা করি না ভালোবাসি। এটা আমি বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি যে আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ আমি তোমাকে ঘৃণা করি না। কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ এটাই আমি মিন করতে চাইছি। তাহলে যে কোনো শব্দের বাক্যের মধ্যেই কিন্তু আপনি এইভাবে একটা কি ওয়ার্ড পাবেন। এই যে বারবার আমি কি ওয়ার্ড বলছি, হোয়াট ইজ কি ওয়ার্ড? চাবি শব্দ। চাবি শব্দ এই জন্যই বললাম, প্রতিটা বাক্যে এরকম একটা চাবি শব্দ আমাকে খুঁজে বের করতে হবে, যেই শব্দটা চাবি হিসেবে
একটু মোচড় দিলেই সেই বাক্যের ছবিটা যাকে বলছি তার সামনে পরিষ্কারভাবে ফুটে উঠবে, তুলে ধরা যাবে। যেমন আমি বললাম, প্রথমে একটা বাক্য বললাম, সেই জায়গা থেকে সরে যদি আমি আরেকটা বাক্যে যাই, যদি এভাবে বলি যে আমি কাল বাড়ি যাব, কথাটা একরকম। আমি যদি বলি আমি কাল বাড়ি যাব, তাহলে একরকম বোঝাচ্ছে। যদি বলি আমি কাল বাড়ি যাব, তাহলে কখন যাব সেটা আমি মিন করতে চাইছি। যাব কি যাব না, কোথায় যাব, বাড়িতে যাব না অন্য কোথাও যাব, আমি যাব না সে যাবে, এখানে কোনো ফ্যাক্টর না। এখানে মূল কথা হচ্ছে আমি কালকে যাব, আমি কাল বাড়ি যাব। আবার যদি আমি বলি আমি কাল বাড়ি যাব, অর্থাৎ আমি কালকে যাব না, আজকে যাব না, পরশু যাব, যাব কি যাব না, আমি যাব না সে যাবে, এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট বিষয় না। এখানে মূল বিষয় হচ্ছে বাড়িতে যাচ্ছি, সেটা আমি বারবার বোঝাতে চাইছি যে আমি তো অন্য কোথাও না, কাল বাড়ি যাব, পরিষ্কার। কিন্তু আমি যদি বলি আমি কাল বাড়ি যাব, অর্থাৎ বাড়ি যাব না আমি যাব, কালকে যাব না পরশু যাব, ইম্পর্টেন্ট না। আমি কাল বাড়ি যাব, অর্থাৎ যাব সেটা হচ্ছে মুখ্য বিষয়, যাব কি যাব না সেটা মুখ্য বিষয়। তাহলে যে কোনো বাক্যে এভাবে একটা কি ওয়ার্ড আমাদেরকে বের করে নিতে হবে, তাহলে হবে কি আমার প্রত্যেকটা কথা মানুষের কাছে অনেক বেশি অর্থপূর্ণ হয়ে ধরা দিবে, অনেক বেশি পরিষ্কার ছবি থাকবে আমার প্রতিটা বলায়, যে আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি। এটাও একটু গুরুত্ব দিয়ে আমাদেরকে ভাবতে হবে। এবং শ্রুতিমধুর ভাবে বলতে পারা। আমি একটা খুব ভালো কথা বলছি, খুব মানে মজার কথা বলছি, কিন্তু খুব শক্ত শক্ত হয়ে বলছি। তাহলে এই বলাটা শ্রুতিমধুর না হওয়াটাও কিন্তু মানুষকে মানে ভুল ছবি দিতে পারে। তাহলে আমার বলাটার মধ্যেও একটা শ্রুতি মাধুর্য থাকবে, হ্যাঁ, শ্রুতি মধুর হয়ে যাতে মানুষের কানে পৌঁছায় সে চেষ্টাটাও আমাদের করতে হবে। আর ওই যে স্পষ্ট উচ্চারণ বললাম, প্রত্যেকটা শব্দের স্পষ্টতা থাকতে হবে, যাতে টেইল ড্রপ হয়ে না যায়। আমি একটা কথা বলছি, কথার শুরুটা বুঝতে পারছি আমরা, কিন্তু শেষটা পারছি না, কারণ শেষটা আমার মুখের ভেতরে থেকে যাচ্ছে, সেটা সঠিকভাবে বেরিয়ে আসছে না। পরিষ্কার? তাহলে এগুলোতে আমাদের মনোযোগী হতে হবে। আমি আজকে মূলত আলোচনা করলাম এর উচ্চারণ। আরেকটি কথা বলেছিলাম, এর বর্ণটির এ এবং এ দুটো প্রবণতা আছে উচ্চারণে, যেমন এক, একটি, এলাকা, এবং। এই উচ্চারণগুলো এরকম হবে, কিন্তু আবার এক বলে ফেলবো না, আমরা বলবো এক। এই যে বিষয়, কিন্তু একা, কিন্তু একই। তাহলে এই যে একা এবং একই, এটাতেই আমরা বুঝতে পারছি এর পরবর্তীতে যদি আকারযুক্ত বর্ণ থাকে উচ্চারণ প্রবণতাটা এর দিকে থাকে, আবার এর পরবর্তীতে যদি হ্রস্বইকার দীর্ঘইকার যুক্ত বর্ণ থাকে তখন কিন্তু এর উচ্চারণ প্রবণতাটা কোন দিকে যায়? এর দিকে যায়। দেখেন একই, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে একা। বোঝা গেল? যেমন বেশি, আমরা বেশি বলি না। আবার আরেকটি উচ্চারণ বলে রাখি, এই উচ্চারণটা ভুল হয় অনেক সময়, সেটি হচ্ছে কেনা বেচা। উচ্চারণটি আমরা কেনা বেচা বলে ফেলি বা বেচা কেনা বলি, উচ্চারণটি কিন্তু তা নয়। উচ্চারণটি হচ্ছে কেনা বেচা বা বেচা কেনা। এটা আমাদের মনে রাখতে হবে। মানে ওটা বেচা হবে কিন্তু ওটা কেনা হবে। তাহলে আগে যেটাই থাকুক না কিন্তু বেচাটা বেচা কখনো হবে না। হ্যাঁ, সেটা বেচা কেনাই বলি বা কেনা বেচাই বলি। তাহলে এই ভুলটা যাতে আমরা না করি
এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বেসিক আরেক কিছু বলেছিলাম অয়ের উচ্চারণের ক্ষেত্রে, যেমন পক্ষ শব্দটা আমরা প্রায়শই ব্যবহার করি। যে আমি মার্চ ফরওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, এটা পক্ষ কখনোই হবে না, উচ্চারণটি হবে পক্ষ। একইভাবে দক্ষ কখনো হবে না, হবে দক্ষ। কখনোই দক্ষতা হবে না, হবে দক্ষতা। কখনো লক্ষ টাকা হবে না, 10 লক্ষ টাকা। কখনোই উদ্দেশ্য অর্থে যে লক্ষ্য, সেটি কখনোই লক্ষ্য হবে না। এই মার্চ ফরওয়ার্ডের এই ক্লাসের লক্ষ্য হলো বলবো না, লক্ষ্য হলো বলবো। অর্থাৎ অয়ের পরে ক্ষীয় থাকলে উচ্চারণ প্রবণতা সবসময় কি হবে, ও এর দিকে থাকবে। লক্ষ টাকা যেমন হবে, এই কর্মশালারও লক্ষ্য হবে, কিন্তু রাম লক্ষণ হবে। অর্থাৎ ক্ষীয়র সাথে যদি মফলা থাকে, অন্য বর্ণ যুক্ত থাকে, তখন আগের অয়ের উচ্চারণটি ও হবে না, অ থেকে যাবে। তাই রাম লক্ষণ, কিন্তু রোগের লক্ষণ। এই রোগীর রোগের লক্ষণ ভালো নয়। কিন্তু রাম লক্ষণের গল্প আমাকে শোনানো হলো না, ওটা লক্ষণ। আবার একইভাবে যক্ষা, ওটা আবার যক্ষা বলবো না। এই যে এই বেসিক জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই বেসিক ভুলগুলো যাতে আমরা না করি। আমরা আবৃত্তি বলবো না, আমরা বলবো আবৃত্তি। কারণ আমি আগেই বলেছিলাম রিকার রফলা, রিকারের প্রবণতা দ্বিত্ব উচ্চারণ করা নয়, কিন্তু রফলার প্রবণতা দ্বিত্ব উচ্চারণ করা। যেমন বিকৃত, বিকৃত, রিকার দিয়ে লিখলে বিকৃত, অর্থাৎ পচে গেছে, গলে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বিকৃত। আর বিকৃত হলে অর্থটা দাঁড়াবে বিক্রি হয়ে গেছে। তাহলে দুটোর দুই অর্থ কিন্তু। এখন পচে গেছে, গলে গেছে বা পরিবর্তন হয়ে গেছে শব্দটিকে আমি যদি বলি বিকৃত, তাহলে যে কেউ মনে করবে যে এটা বিক্রি হয়ে গেছে। তাহলে ভুল ইনফরমেশন যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে, ভুল অর্থ আমি বলে ফেলব। তাহলে এই বিষয়গুলোতে আমরা যাতে সতর্ক থাকতে পারি, সেই চেষ্টাটা আমাদের করে যেতে হবে। একজন দুজনের কাছে একটু একটা দুটো লাইন 2 মিনিট করে শুনবো, সবারটা না, কারো কারো। কে বলতে পারবেন? স্যার আমি বলবো। হ্যাঁ বলুন প্লিজ। স্যার যে কোনো কবিতার লাইন বলবো স্যার? কবিতা, গল্প, প্রবন্ধ, সংবাদ, যে কোনো কিছু। জি স্যার। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শুনছি আমি। জি স্যার। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যর গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা, তাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুদার মানিক জ্বলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর হায়, দেবতা তোমার নয়। আবার প্রথম থেকে 4টা লাইন বলেন। একটু জি স্যার। মানে হোঁচট খেয়ে খেয়ে বলছেন, একটু ফ্লুয়েন্টলি বলা যায় কিনা দেখেন। আবার বলেন। জি স্যার। মানুষ, কাজী নজরুল ইসলাম। মানুষের জ্ঞাতি,
পূজারি দুয়ার খোলো। ক্ষুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপ্ন দেখি হ্যাঁ, হারিয়ে গেলেন। জি স্যার, এখানে ওই যে খুদ ধ লেখা নাই, ক্ষুদার লেখা, দ লেখা, এই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলে যান। স্যার আরো বলবো? হ্যাঁ, আবার প্রথম থেকে, আমি শেষ দিকে শুনিনি, সেজন্য আবার প্রথম থেকে বলেন। জি স্যার। স্বপ্ন দেখিয়া আকুল পূজারী, খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা তাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। ঠিক আছে, সহসা জি ঠিক স্যার। আছে। হ্যাঁ, শিমু সরকার বলেন। কুরুক্ষেত্রে আলাপ আবুল হাসান। আমার চলে রক্ত হে অর্জুন, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি শিশু হত্যা থামাতে পারবো না, যুবতী হত্যাও নয়, ভ্রূণ হত্যা সেটা আরো সাংঘাতিক। আমি জানতাম হে অর্জুন, মানুষ জন্ম চায় না, মানুষের মৃত্যুই আজ ধ্রুব। আমার নাভিতে রক্ত, আমি জানতাম, আমি ঠিকই জানতাম, আমি মানুষের এই রোষ থামাতে পারবো না, উন্মত্ততা থামাতে পারবো না, দুর্ভিক্ষ ও রাষ্ট্রবিপ্লব থামাতে পারবো না, চালের আড়ত থেকে অভিনব চাল চুরি থামাতে পারবো না, সিলিকের কাপড়ে আমি মানুষের অধপতন ঢাকতে পারবো না, শেফালির সমস্ত গ্রীবায় লাগবে লাম্পত্যের লালার বিষ। আমি জানতাম হে অর্জুন, অনাহারে অনেকেই যুবতী হয়েও আর যুবতী হবে না, ভাই পলায়নে যাবে, বোন তার বাসনা হারাবে। আমি জানতাম ফুল ফুটবে না, ফুল ফুটবে না, ফুল আর ফুটবে না, ফুল আর কখনো ফুটবে না, বকুল বৃক্ষদের এইভাবে খুন করা হবে, সব গীতিকার পাখিদের এভাবে গলা ডানা স্বরলিপি শব্দের পালকগুলি ভেঙে দেওয়া হবে। আমি জানতাম তিতির ও ঈগল গোত্রের সব শিশুদের এভাবে ভিক্ষুক পাগল আর উন্মাদ বানানো হবে। ভারতীয় যুদ্ধের উৎসবে আজ এই শুধু আমাদের ধনুক ব্যবসা। আমি জানতাম হে অর্জুন, আমি ঠিকই জানতাম। ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আরো ধীরে বলা রপ্ত করতে হবে। হ্যাঁ, মানে এরকম দ্রুত বলতে গেলে হবে কি, একটা শব্দ আরেকটা শব্দের উপর ওভারল্যাপ করবে, জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, স্যার এখন কি জড়িয়েছিল? জড়াইনি, কিন্তু এটা আরেকটু ধীরে গেলে যে ভালো লাগাটা পেতাম সেই ভালো লাগাটা পাইনি। কারণ একটা ছবি তৈরি হতেও তো সময় লাগে, তাই না? আমাকে একজন শ্রোতা বা দর্শক যখন শুনবে কথাগুলো, হ্যাঁ, তাকে সেই সময়টুকু আপনাকে দিতে হবে। যে কোনো একটা ইয়েতে একটা স্থিরভাবে বলে যাওয়া, একটা পজটা খুব জরুরি। কোথায় আমি একটু পজ নিয়ে পরের জায়গাটা শুরু করব, হ্যাঁ, এই পজগুলোও কিন্তু একটা জরুরি বিষয়। পরের ক্লাসে আমাকে তাহলে এটাই আপনি আরো ধীরে এবং পজ ঠিক করে আমাকে শোনাবেন, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, বিলকিস আক্তার বলেন। ঘুমের মধ্যে কেঁপে উঠছে এখানে এক লোহার রাখি দিয়ে অন্ধকারে দিয়ে বসে নেই জানালা, আস্থা আলোটাতে তার স্মৃতিতে করছিল উল্লেখ। মধ্যজামে বিষ্ণু দোলে উঠা মুহূর্তটার কোন পৃথিবীতে মুসল ধারা শাখা বজ্রপাতে খালি খুঁজতে যা কেউ কি ফিরে এলো? রিক্সা ছোটে প্যাসেঞ্জারের তারা, পথের মধ্যে জমে উঠছে পানি, 1.5 দশক অশোক হয়ে ফলে বিদায় খুলে দিচ্ছিল হাসি। এমন রাতে সাগর মনে উঠে বিচের পাশে ধাক্কা পেল একটা দোকান, কম্পিত লণ্ঠন চাইলেও এক হয় না চোখের পাশে। একা মানুষ ভাগ হয়ে রয় বসে, নুয়ে আসছে ভেজা গাছের শাখা, ভিজতে ভিজতে ঘুটে আসলো ট্রেন, ঘুমের মধ্যে কেঁপে উঠছে। ঠিক আছে বিলকিস, কিন্তু আপনার নেটওয়ার্কটা অত স্টেবল না, যে কারণে কেটে 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 আসছে। মানে যতটুকু আমি বুঝতে পেরেছি তার মধ্যে খুব একটা ভুল ধরতে পারিনি, কিন্তু আসলে স্পষ্টভাবে শুনতেও পাইনি। পরের ক্লাসে একটু চেষ্টা করবেন আপনার ওয়াইফাই হোক বা মোবাইল নেটওয়ার্ক হোক, যেটা হোক, আর একটু স্টেবল কিছু ব্যবহার করার জন্য। ঠিক আছে, আর কেউ বলবেন? হ্যাঁ বল প্লিজ। বলেন।
স্বাধীনতা তুমি, শামসুর রহমান। শামসুর রহমান। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল চাকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি, রোদা দুপুরে মুক্তবুক করে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতা। স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে জলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি, মুক্তি সেনার চোখের ঝিলিক ঝিলিক। স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী, শানিত কথার জল শানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি, ছাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ। স্বাধীনতা তুমি, কাল বৈশাখীর দিগন্ত জোড়া মধ্য ঝাপটা। স্বাধীনতা তুমি, শ্রাবণে অকুল মেঘনার বুক। স্বাধীনতা তুমি, পিতার কোমল যায় নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি, উঠান ছড়ানো মায়ের শুভ্র শাড়ি। স্বাধীনতা তুমি, বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। সিঁদুর হাতে তারার মতন চল চলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি, গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যান। স্বাধীনতা তুমি, খোকার গায়ে রঙিন কোটা, খুকির অমল তুল তুলে গালে রোদ্রের। স্বাধীনতা তুমি, বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা। যেমন ইচ্ছে দেখার আমার কবিতার খাতা। হ্যাঁ, ঠিক আছে। আপনার নেটওয়ার্কও একটু আনস্টেবল মনে হচ্ছে, তারপরেও যতটুকু শুনলাম তার মধ্যে একটু কোথাও একটা আঞ্চলিক অ্যাকসেন্ট চলে আসে মাঝে মধ্যে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার চয়ের উচ্চারণে সমস্যা হচ্ছে কোথাও কোথাও, ছয়ের, যেমন চোখের যেটা বললেন সেটা দুবার আপনি বললেন, কিন্তু দুবারেও ঠিক মতো উচ্চারিত হলো না। চোখের, হ্যাঁ, ওটা কোথাও চোখের হয়ে গেল। হ্যাঁ, তাহলে চোখের ছ উচ্চারণটা আপনি কেয়ারফুলি উচ্চারণ করবেন। আর কেউ বলতে চান কোনো কিছু? আচ্ছা, আর কেউ মনে হয় কোনো কিছু পড়তে চান না। হ্যাঁ, তাহলে আমরা আজকের স্যার, ক্লাস, আমি বলবো। হ্যাঁ সাজিয়া বলেন। আমি পড়ব জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাস থেকে কয়েকটা লাইন পড়ব। ঠিক আছে, পড়েন। রাত দুপুরে সবাই যখন ঘুমে অচেতন, তখন ব্রিটিশ মেরিনের সিপাহীরা এসে ছাউনি ফেলেছিল এখানে। শহরের এই অংশটার তখন বসতি ছিল না, ছিল সার সার ঊর্ধ্বমুখী গাছের ঘন অরণ্য। দিনের বেলা কাঠুরের দল এসে কাঠ কাটত, আর রাতে হিংস্র পশুরা চড়ে বেড়াত। শহরে তখন গভীর উত্তেজনা। লালবাগে সিপাহীরা যে কোনো মুহূর্তে বিদ্রোহ করবে। যে কটি ইংরেজ পরিবার ছিল তারা সবয়ে আশ্রয় নিল বুড়িগঙ্গার উপর গ্রিনবুট। স্যার, আর ঠিক, পড়বো? না ঠিক আছে, তবে আপনার অল্প প্রাণ মহাপ্রাণ বর্ণগুলো একটু আরো সতর্কভাবে বলতে হবে। যখনটা যখন হয়ে যাচ্ছে, একটা নেজাল টোন আছে, সেই জায়গা থেকে বেরোতে হবে। যখনটা যাতে যখন হয়, এরকম আরো দু একটা জায়গায় অল্প প্রাণ মহাপ্রাণ একটু নড়বড়ে হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাতে আপনি একটু দৃষ্টি দিবেন, সতর্ক হবেন। হ্যাঁ, পরের ক্লাসে অল্প প্রাণ মহাপ্রাণ সমস্যাটা কি আঞ্চলিকতা সমস্যার সাথে কোনোভাবে সম্পর্কিত? পুরোপুরি সম্পর্কিত না, তবে কোথাও কোথাও সম্পর্কিত। হ্যাঁ, একটা আঞ্চলিক অ্যাকসেন্টের মধ্যে আমরা অনেক সময় এই অল্প প্রাণ মহাপ্রাণগুলো একসাথে গুলিয়ে ফেলি। হ্যাঁ, সেই প্রবণতা থেকে প্রমিত জায়গায় কথা বলতে আসলে তখন এই প্রবণতাটা থেকে যায় আমাদের। কিন্তু আমাকে স্পষ্টভাবে বুঝতে হবে কোনটা অল্প প্রাণ ধ্বনি, কোনটা মহাপ্রাণ ধ্বনি।
সেই অনুযায়ী আমাদেরকে উচ্চারণগুলো করতে হবে। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম ধন্যবাদ, স্যার। নিশ্চয়ই? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর কেউ কি পড়তে চান? জি স্যার, আমি কয়েকটা লাইন পড়তে চাই। নিশ্চয়ই পড়েন। ৭১-এর ১৪ জুন সকাল ৮টা, নাস্তা করে বন্দুক নিয়ে ঘর থেকে বের হলেন স্কুল শিক্ষক আবু বকর সিদ্দিক। লাইসেন্স করা পারিবারিক বন্দুকটি থানায় জমা দিতে যাচ্ছিলেন তিনি। স্ত্রীকে বললেন দুপুরে ফিরে ভাত খাবেন, কিন্তু তিনি আর ফিরলেন না। বাড়ির সামনের সড়ক থেকে থানার পুলিশ ও রাজাকাররা তাকে ধরে তুলে দেয় পাকিস্তানি হানাদার সেনাদের কাছে। বয়সের ভারে নুয়ে পড়া নাদিরা বেগম প্রথম আলোর কাছে স্মৃতিচারণ করেছিলেন। স্বামীর কথা বলতে গিয়ে এখনো বাষ্পরুদ্ধ হয়ে পড়ে তার কণ্ঠ। শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে তথ্য চেয়ে প্রথম আলোতে বিজ্ঞাপন ছাপা হলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও গবেষক সেলিম রাজা আবু বকর সম্পর্কে তথ্য ও ছবি পাঠান। সেই সূত্রে অনুসন্ধান করা হয়। জি স্যার। শেষ ঠিক করছি আছে। স্যার। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওই যে আপনার ক্ষেত্রেও বলবো একটা আঞ্চলিক অ্যাকসেন্ট আছে, একটা আঞ্চলিক ভাষায়। স্যার আমার সমস্যা বেশি স্যার, আমি কথা বললে সবাই ধরতে পারে যে আমি চট্টগ্রামে। সেটাই বললাম, মানে আঞ্চলিক ভাষায় কথা সবসময় বলার কারণে প্রমিত জায়গায় যখন বলছেন তখন কিন্তু বোঝা যাচ্ছে এখানে একটা আঞ্চলিকতার প্রভাব আছে। এটাকে একটু একটু করে আপনাকে কাটাতে হবে, যেটা শুনতে হবে ভালো, মানে অনেক বেশি শুনে একটু একটু করে নিজেকে সেই জায়গা থেকে বের করতে হবে। হ্যাঁ, এটা একদিনে হবে না, দুদিনে হবে না, কিন্তু হবে নিশ্চয়ই। সেটা হচ্ছে আপনি কতটা আন্তরিকভাবে, কত বেশি সময় শ্রম দিয়ে আসলে সেই কাজটি করছেন সেটার উপর। এখন এখানে আমি ৪৫ মিনিট ১ ঘন্টার একটা ক্লাস করলাম, সেখানে আপনি অ্যাটেন্ড করলেন, আবার আপনি আপনার মতো করেই দিন যাপন করলেন, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। হ্যাঁ, আপনার চেষ্টাটাই শেষ কথা। কিন্তু কোনো কর্মশালা, কোনো স্কুলিং, কোনো প্রশিক্ষণ কাউকে কখনোই প্রমিত জায়গায় কথা বলিয়ে দিতে পারবে না। সব কিছুই যেটা করতে পারবে সবাই, একটা স্কুলিং, একটা কর্মশালা, একটা প্রশিক্ষণ, এরকম একটি ক্লাস আপনাকে বলতে পারবে আপনার ভুল এই, আপনাকে বলতে পারবে এই পথে আপনাকে হাঁটতে হবে, কিন্তু সে পথে হাঁটতে হবে আপনাকে। আপনি যত বেশি বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাববেন, চর্চা করবেন, তত বেশি নিজেকে একটু একটু করে আপনি বের করে আনতে পারবেন আপনার সীমাবদ্ধতার জায়গা থেকে। ঠিক আছে? তাহলে এটাকে গুরুত্ব দিয়ে আপনাকেই কাজটা করতে হবে। জি স্যার। যাই হোক, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাই। আগামী ক্লাসে নিশ্চয়ই সবার সাথে দেখা হবে, কিন্তু যে কথাটি একটু আগে বললাম আবারও বলতে চাই, এইভাবে একটি ক্লাসে শুধু আমি অ্যাটেন্ড করলাম তাতে আপনার কোনো লাভ হবে না যদি না বাকি সময়টুকু আপনি বিষয়টি নিয়ে না ভাবেন বা চর্চা করেন। কারণ প্রমিতভাবে কথা বলা জন্য সবচেয়ে বেশি প্রয়োজন নিরন্তর চর্চা করা, নিজের কানকে তৈরি করা। নিশ্চয়ই শিমু বলেন। স্যার, ওই যে আপনি বলেছিলেন বিকৃত বিকৃত, এইটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। হ্যাঁ, বিকৃত আর বিকৃত বলেছি, যেখানে রিকার থাকে সেখানে উচ্চারণটা দ্বিত্ব হয় না। যেমন বিকৃত, ব হ্রস্বইকার, ক রিকার ত, উচ্চারণটি কি হবে? হ্যাঁ, আপনি বলেন আবার। বিকৃত বিকৃত, বিকৃত মানে আলাদা করে যদি বলি বিকৃত, কৃত, বিকৃত, কিন্তু যেটা রব মানে বিক্রি হয়ে গেছে অর্থে যেই শব্দটি, সেটা আমি কিভাবে উচ্চারণ করব? বিকৃত, সেটা বলবো বিকৃত, অর্থাৎ একেবারে সরাসরি দ্বিত্ব, ক এর দ্বিত্ব হবে বিকৃত, বিকৃত। আর এটা হবে বিকৃত, মাতৃভাষা, মাতৃভূমি, মসৃণ। মসৃণটা যদিও প্রচলিতভাবে আমরা গ্রহণ করে নিয়েছি, কিন্তু মূলত হচ্ছে মসৃণ। যেখানে রিকার থাকবে উচ্চারণ দ্বিত্ব হবে না, যেই বর্ণের সাথে রিকার যুক্ত সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে না, অর্থাৎ দুবার উচ্চারণ হবে না।
এটা রি এর মতো উচ্চারিত হবে। রি এর মতো উচ্চারিত হবে, কিন্তু যেখানে রফলা থাকবে সেখানে দ্বিত্ব হয়ে যাবে, বিকৃত। বোঝা গেল? যেমন আবৃত্তি যদি কেউ বলে এটা ভুল হবে, ওটা আবৃত্তি না, ওটা হবে আবৃত্তি। 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 হ্যাঁ। একই কথা বা একই কথা, হ্যাঁ, মানে হ্যাঁ। একের সাথে যখন আমরা রস্বই যুক্ত করি সেটাকে একই কথা হবে নাকি একই কথা হবে? একই কথা বলেন, একই দরকার নেই, একই কথা বলেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ঠিক আছে, সবার কাছ থেকে বিদায় নিতে চাই। শুভকামনা। এই অতিমারির সময় সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, কারণ প্রতিদিন আমরা মৃত্যুর মিছিল দেখছি। আমরা চাই আর কোনো মৃত্যু না হোক আমার আশেপাশে। সবাই ভালো থাকবেন এই কামনাই করি। আগামী ক্লাসে নিশ্চয়ই সবার সাথে দেখা হবে। বিদায় নিলাম। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।